আজ যে অসুখটা নিয়ে আলোচনা করব সেই অসুখটার নাম হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া। ফাইব্রোমায়ালজিয়া সাধারণভাবে 4% মানুষের মধ্যে হয়। ফাইব্রোমায়ালজিয়াটা কি? এটা একটা নার্ভের অসুখ। এখানে নার্ভটা থাকে ভীষণ উত্তেজনা প্রবণ, কিন্তু এখানে নার্ভের কোনো ড্যামেজ কিন্তু হয় না, নার্ভটা কিন্তু ইনট্যাক্টই থাকে। এবার প্রশ্ন হচ্ছে, ফাইব্রোমায়ালজিয়া কাদের হয়? সাধারণভাবে দেখা যায় মহিলাদের পুরুষদের থেকে বেশি কিন্তু ফাইব্রোমায়ালজিয়া হয়। ধরুন 10 জন মহিলার যদি ফাইব্রোমায়ালজিয়া থাকে, সেখানে একজন পুরুষের ফাইব্রোমায়ালজিয়া হতে পারে। তার মানে রেশিওটা হচ্ছে 10:1। এবার কোন বয়সের মানুষের মধ্যে ফাইব্রোমায়ালজিয়ার প্রাদুর্ভাব দেখা যায়? সেটা সাধারণত 30 থেকে 50 বছরের মহিলাদের মধ্যে এটার প্রাদুর্ভাব বেশি দেখা যায়। কিন্তু তার মানে এই নয় যে পুরুষদের এবং 30-এর কম বয়সী পুরুষ নারী বা 50-এর ওপরে পুরুষ নারীর মধ্যেও কিন্তু ফাইব্রোমায়ালজিয়া অসুখটা দেখা যায়। এবার ফাইব্রোমায়ালজিয়ায় কি কি উপসর্গ হতে পারে? যেহেতু এই অসুখটা নার্ভের উত্তেজনা থেকে তৈরি হয়, এই অসুখটা সমস্ত রকমের ব্যথাই হতে পারে। সেই ব্যথাগুলো একদম পা থেকে মাথা পর্যন্ত যে কোনো জায়গায় ব্যথা হতে পারে। যে কোনো ব্যথা সাধারণভাবে মোর দ্যান 3 ওয়াইড স্প্রেড পেইন, তার মানে শরীরের সারা গায়ে ব্যথা, এবং সেই ব্যথাটা 3 মাসের বেশি থাকলে তখন আমরা সেইটা ফাইব্রোমায়ালজিয়া হতে পারে বলে সন্দেহ করি। কাদের ফাইব্রোমায়ালজিয়া বেশি হয়? সাধারণত ফাইব্রোমায়ালজিয়া অসুখটা কিন্তু জেনেটিক্যালি প্রিডিসপোজ। কীরকম? যেমন ধরুন কোনো মহিলা বা পুরুষ, তাদের খুব কম বয়সেই মাথার চুল উঠছে কিংবা চুল পেকে যাচ্ছে, কিন্তু অন্যদের একটু বেশি বয়সে পাকছে। কারণ কি? কারণ হতে পারে একটা কোনো বড় অসুখের জন্য সেই মাথায় চুল পড়া তাড়াতাড়ি হচ্ছে, টাক পড়ছে। আর একটা হতে পারে কি, যে এ জেনেটিক্যালি প্রিডিসপোজ, তার মানে এদের বংশ পরম্পরায় এই জিন আছে, তার জন্য হচ্ছে। এবার প্রশ্নটা হলো, কারো জিন থাকলেই কি অসুখটা হবে? এক্ষেত্রে উত্তরটা হচ্ছে না। উদাহরণটা কীরকম? ধরুন একটা কমলা লেবু বীজ, যেই কমলা লেবুটা ভীষণ মিষ্টি, পাহাড়ি অঞ্চলে হয়েছে, সেই বীজ আপনি নিয়ে গরমের জায়গায় একটা লাগালেন, তাতে কি আপনার এই একই রকমভাবে কমলা লেবু হবে? না। কেন নয়? তার কারণ এই বীজটা থেকে মিষ্টি কমলা লেবু হতে গেলে আরও আনুষঙ্গিক কিছু পরিবেশ দরকার। সেই পরিবেশ থাকলে তবেই এটা সুমিষ্ট কমলা লেবু হবে। ঠিক তেমনি ফাইব্রোমায়ালজিয়া জেনেটিক্যালি প্রিডিসপোজ থাকলেও আমাদের কিন্তু অসুখের উপসর্গটা তখনই বেশি পাওয়া যাবে যখন সেই মানুষের মধ্যে অ্যাংজাইটি মানে দুশ্চিন্তা বেশি করে থাকবে। এবার এই কারণটা কিভাবে হয়? এতে অনেক সময় বলা হয় যে, যেমন ধরুন বড় কোনো অপারেশন, বড় কোনো অ্যাক্সিডেন্ট, কিংবা ছোটোবেলাকার কোনো দুর্ঘটনা, কিংবা বাবা মা চলে যাওয়া, কিংবা সাংসারিক কোনো দুশ্চিন্তা মতো কোনো ঘটনা ঘটা, এবং দুশ্চিন্তা প্রবণ মানুষ যারা, তাদের মধ্যে এই ফাইব্রোমায়ালজিয়ার প্রবণতাটা বেশি থাকে। এদের ক্ষেত্রে কি হয়? যেমন ধরুন একটা মানুষ এসে 3টে লোকের ব্লাড নেবে,
একই সিরিঞ্জ, একই নেডল, কিন্তু তিনটে মানুষের ব্যথাটা কিন্তু সমান হবে না। তার কারণ ব্যথাটা একটা অনুভূতি, এটাকে কিন্তু ব্যথার কিন্তু মেজার করা যায় না। তিনটে মানুষের আলাদা আলাদা ব্যথার অনুভূতি হবে, তার কারণ তিনটে মানুষের নার্ভই উত্তেজনা যে নিয়ে যাচ্ছে সেটা ডিফারেন্ট। এখানে যার জন্য ফাইব্রোমায়ালজিয়ার ক্ষেত্রে নার্ভগুলো এতটাই উত্তেজনা প্রবণ থাকে, এমনকি বহু পেশেন্টের দেখা যায় সাধারণ জামা কাপড় পরাতেও তার ব্যথা হচ্ছে। তো এবার আমাদের হচ্ছে কি করে আমরা ডায়াগনোসিস করব যে এটা ফাইব্রোমায়ালজিয়া। সাধারণত আমাদের কাছে একটা কোয়েশ্চেনিয়ার থাকে, সেই কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে আমরা এই ফাইব্রোমায়ালজিয়াটা ডায়াগনোসিস করি। কীরকম? তার মধ্যে বিভিন্ন টেন্ডার পয়েন্ট বা ট্রিগার পয়েন্ট, সেটা মানে কি, চাপ দিলে পেশেন্ট বলবে এখানে ওখানে সেখানে আমার ব্যথা, সেটাকে আমরা কাউন্ট করি WPI বলে। আর সাথে সাথে কিছু সিমটমস থাকে, যেমন ধরুন পেশেন্টের ঘুম হবে না, সেই ঘুমটা যদি হয়ও সেটা ফ্রেশ লাগবে না, আনফ্রেশ স্লিপ। সকালবেলা উঠে পেশেন্ট বলবে আমার ঘুমটা পূর্ণ হয়নি, কিংবা অত্যন্ত সহজেই আমি ফ্যাটিক হয়ে যাই, আমার অবসাদ লাগে, মন খারাপ লাগে, যে কোনো কিছু এক্ষুনি এই কাজটা করেছি পর মুহূর্তেই আমি ভুলে গেছি, সেটাকে বলে রিসেন্ট মেমোরি লস। তো এই জাতীয় উপসর্গগুলো পেশেন্টদের থাকে। তার সাথে অন্যান্য উপসর্গও থাকতে পারে, যেমন চুল পড়ে যাওয়া, চোখ শুকিয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, চামড়ায় জ্বালা করা বা স্কিন র্যাশ, পেটে ক্র্যাম্প হওয়া, মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত ঋতুস্রাব হওয়া, পেচ্ছাপে জ্বালা হওয়া, বারবার পেচ্ছাপ হওয়া, পায়খানার কোনো কষ্ট থাকা, এই ধরনের উপসর্গ। এবং অন্যান্য কিছু অসুখ আছে যেগুলো অটোইমিউন ডিজিজ, এগুলোর সাথে একসাথে থাকতে পারে। এরপর কোয়েশ্চেনটা হবে এই যে উপসর্গগুলো আমরা দেখলাম, এর হিস্ট্রি নিলাম, নেওয়ার পর আমরা এটা কি করে পুরোপুরি ডায়াগনোসিস করব। এই জায়গাটাই খুব দুঃখের। আমরা এরকম অনেক পেশেন্ট দেখেছি যে পেশেন্টরা এসে আমাদের বলছে যে আমি এত জায়গায় এত ডাক্তার দেখিয়েছি কিন্তু কেউ আমার অসুখটা ধরতে পারেনি, সব জায়গা থেকেই পরীক্ষা হয়ে বলেছে যে না, আপনার কোনো জায়গায় কিছু নেই। কেউ বিশ্বাসই করতে চায় না যে আমি এত কষ্ট পাচ্ছি ব্যথায়। এটা খুব দুঃখের জায়গা, তার কারণ তার ব্যথাটা সত্যিই তার ব্যথা, অথচ ব্যথার কোনো মাপকাঠি তো নেই যে কাউকে বুঝিয়ে বলবে যে হ্যাঁ এটা জ্বরের মতো থার্মোমিটার দিয়ে বোঝা যাবে যে এটা অসুখটা এতটা, অসুখটা টেম্পারেচার এত। তো মানুষের খুব দুশ্চিন্তা হতে থাকে তখন যে আমার অসুখটা কেউ বুঝতে পারছে না, সুতরাং অসুখটা বোধহয় আমার ভীষণ মারাত্মক একটা অসুখ, যে অসুখটা কোনো ডাক্তারবাবুই বুঝতে পারছে না, কিংবা আশেপাশের লোকও বুঝতে পারছে না। তো আমরা এই ফাইব্রোমায়ালজিয়া প্রথম ডায়াগনোসিস করার জন্য যে আমাদের কোয়েশ্চেনিয়ার, সেটার উপরেই আমরা সবচেয়ে বেশি নির্ভর করি। তারপর আমরা যেটা করি, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করি। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কেন করি? আসলে পরীক্ষা নিরীক্ষাগুলো করার অর্থ এটাই যে তার এই ব্যথার ক্ষেত্রে অন্য কোনো অসুখ লুকিয়ে আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য, মানে সেটা যে নয় এটা বার করার জন্য আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি। এবার পরীক্ষা নিরীক্ষা করার ফল যখন আমরা দেখলাম যে অন্যান্য আর্থ্রাইটিস বা অন্যান্য যে রোগ থাকলে এই ধরনের ব্যথা হতে পারে, সেই জায়গাটা আমরা এক্সক্লুড করে তারপর আমরা চিকিৎসা দেওয়ার কথা বলি। চিকিৎসার ক্ষেত্রে আমরা 3টে পিলার বলি। 1 নম্বর হচ্ছে নলেজ। নলেজটা কি? আমরা পেশেন্টদের বোঝাতে চাই যে দেখুন, ফাইব্রোমায়ালজিয়া হচ্ছে একটা অসুখ, যে অসুখটা কিন্তু একদিকে খুব ভালো। কীরকম? অসুখটাতে কিন্তু আপনি কখনোই এমন হবে না পঙ্গু হয়ে গেলে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এইরকম অসুখগুলো সারে না, কিন্তু আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে।
কিন্তু ডায়াবেটিসের প্রচুর সাইড এফেক্ট আছে, যে সাইড এফেক্টগুলোতে আপনার কিডনি নষ্ট হতে পারে, আপনার নার্ভগুলো নষ্ট হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, এবং সেগুলো ইরিভার্সিবল, মানে আবার ফেরত আসে না। কিন্তু ফাইব্রোমায়ালজিয়ার ক্ষেত্রে ব্যথাটা অনুভব করা যায়, কিন্তু সেই ব্যথারও ট্রিটমেন্টের বিভিন্ন রকম ট্রিটমেন্ট অপশন আজকাল আছে। সেই জন্য আমরা প্রথমেই পেশেন্টকে বলি যে আপনি প্রথমে দুশ্চিন্তামুক্ত হন, যে আপনার অসুখটা সমস্ত কিছু রিপোর্ট ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনার অসুখটা হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া। ফাইব্রোমায়ালজিয়া অসুখটা আপনি যখন জানলেন, আপনাকে মেনে নিতে হবে আপনি জেনেটিক্যালি প্রিডিসপোজ এই অসুখের জন্য, যার জন্য এই অসুখটা সাথে নিয়েই কিন্তু আপনাকে চলতে হবে। এইবার কি করে আপনি ভালো চলবেন? অসুখটার সাথে আপনার ইমোশনের একটা ভীষণভাবে যোগাযোগ আছে। তো আপনাকে করতে হবে কি, আপনার ইমোশনাল দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ইমোশনাল দিকটা কিভাবে খেয়াল রাখবেন? আপনি খেয়াল করবেন আপনি কিসে কিসে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন। সেই জায়গাগুলো আপনি নিজে আপনার বুদ্ধি, বিচার, বিবেচনা দিয়ে আপনি এটা বোঝার চেষ্টা করুন। অনেক কিছু সিচুয়েশন থাকে, পরিস্থিতি থাকে, যেগুলো আমাদের হাতের মধ্যে থাকে না। সুতরাং সেই পরিস্থিতিগুলো আপনি যদি চিন্তা করে তার থেকে মুক্তি লাভ পেতে পারেন, সেটা আপনি চিন্তা করুন। সেটাতে যদি আপনি মোটামুটি ঠিকভাবে চলতে পারেন, তাহলে দেখবেন আপনার ফাইব্রোমায়ালজিয়ার অসুখের কষ্টটাও কিন্তু অনেকখানি কমে গেছে। এবার যদি মনে হয় যে আপনি নিজে আপনার এই ইমোশনাল অনুভূতির জায়গাটা আপনি বুঝতে পারছেন যে আমার এত টেনশন করা বা দুশ্চিন্তা করা উচিত না, কিন্তু পারছেন না, তখন আপনারা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের হেল্প নিতে হবে কি করে এই দুশ্চিন্তার সাথে আপনি চলতে পারবেন। যেমন আমি বলি যে একটা নুলিয়ার বাচ্চা, সে কিন্তু সমুদ্রে নেমে ওই ঢেউয়ের সাথে খুব সুন্দর করে খেলতে পারে, আনন্দ করতে পারে। তার কারণ সে এই জীবনের চলার জন্য, যে এই সমুদ্রের জলে খেলার জন্য যে ট্রিক্সগুলো, সেগুলো সে জানে। কিন্তু একটা সাধারণ বাচ্চাকে যদি সমুদ্রের জলে ছাড়া হয়, সে কি পারবে? সে নোনা জল চুবনি খেয়ে, নোনা জল খেয়ে তবে উঠবে। ঠিক তেমনি আমাদের লাইফে যে সিচুয়েশানগুলো আসে, যে পরিস্থিতিগুলো আসে, যেগুলো আমাদের হাতের মধ্যে থাকে না, আমাদের কাছে চলে আসে, আমাদের সেই ক্ষেত্রে চিন্তা করতে হবে সিচুয়েশনটা সলভিং অ্যাটিটিউড। সেটা কীরকম? যে আমার এই সমস্যাটা এসছে, আমি এই সমস্যা থেকে কী করে বেরিয়ে আসতে পারি, আমি সেটার দিকে ফোকাস করে যদি চলি, তাহলে আমার এই দুশ্চিন্তাটাই নিয়েই বারবার দুশ্চিন্তা করা, এবং আমি যদি খুব কেয়ারফুল থাকি, আমি যদি নিজের থেকে বুঝি যে দুশ্চিন্তা করলে আমার অসুখ বেড়ে যাবে, তাহলে আমি সেটা নিয়ে সতর্ক হব। এটা করার জন্য খুব ভালো কাজ করে মেডিটেশন এবং স্পিরিচুয়াল হেলথ। এক্ষেত্রে বলা যায় স্পিরিচুয়ালিটি কিন্তু মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়, যে এই দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার। সেকেন্ড জায়গাটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ। আমরা কি বলি? রেগুলার এক্সারসাইজ মানে গ্রেডেড এক্সারসাইজ। গ্রেডেড এক্সারসাইজ মানে কি? ধরুন ফাইব্রোমায়ালজিয়ার পেশেন্টরা এসে বলবে যে আমি তো এতটাই টায়ার্ড, আমি তো 5 মিনিটও হাঁটতে পারি না, আমি কি করে হাঁটবো? আমি তো একটুখানি চললে, একটুখানি কাজ করলেই অত্যন্ত ফ্যাটিক হয়ে যায়, অত্যন্ত দুর্বল হয়ে পড়ি। তখন আমরা বলি আপনি স্টার্ট করুন, আপনি শুরু করুন এইভাবে যে প্রথমে আপনি একটু হাঁটলেন। আমরা সাধারণত এক্সারসাইজটা অ্যারোবিক এক্সারসাইজ, যে কোনো কিছু, সেটা সাইক্লিং হতে পারে, সেটা আপনার সাঁতার হতে পারে, সেটা নাচ হতে পারে, সেটা হাঁটা হতে পারে। সহজ পথ হচ্ছে হাঁটা। হাঁটা আমরা বলি 45 মিনিট থেকে 1 ঘন্টা আপনার টার্গেট থাকবে। আপনি অল্প থেকে শুরু করলেন, একটু হাঁটার পর আপনার যদি মনে হয় আপনি খুব অবসাদগ্রস্ত হয়ে গেছেন, একটুখানি বিশ্রাম নিন, আবার হাঁটতে শুরু করুন। কিন্তু আপনি থামবেন না, প্রতিদিনই আপনাকে চেষ্টা করতে হবে 40 থেকে 45 মিনিট থেকে আপনি
1 ঘন্টা পর্যন্ত যাতে হাঁটতে পারে। এটা কিন্তু আপনার ওষুধ খাওয়ার মতোই ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে আপনার ওষুধ, যেমন সুগার, প্রেশার, এই ওষুধ খেতে হবে, সারা জীবনই খেতে হবে। শুধু ওষুধের ডোজ কমবে, কখনো বাড়বে। ফাইব্রোমায়ালজিয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার তাই, আপনার এই ওষুধের ডোজ বাড়বে কমবে। এবার কি কি ওষুধ ব্যবহার করা হয়? সবার একটা ভয় থাকে যে ব্যথা কমার ওষুধ খাওয়া মানেই তো আমার কিডনি, আমার স্টমাক, পাকস্থলী, লিভার সবই আমার খারাপ হয়ে যাবে, সুতরাং দীর্ঘদিন এই ওষুধ খাওয়া তো ঠিক না। কিন্তু না, US FDA অ্যাপ্রুভড 3টে মেডিসিন আছে। একটা মোস্ট কমনলি সবচেয়ে বেশি যেটার ব্যবহার হয় সেটা হচ্ছে ডিউলাক্সেটিন, তারপর প্রিগাবালিন, থার্ড হচ্ছে মিলনাসেপ্রিন। এই 3টে ওষুধ হচ্ছে US FDA অ্যাপ্রুভড ড্রাগ। এই ওষুধগুলো কিন্তু সাধারণ ব্যথা কমার ওষুধের মতো না, এগুলো এই নার্ভের উত্তেজনাগুলো কমায় এবং এইগুলো দীর্ঘদিন পর্যন্ত খাওয়া যায়। তাহলে 3টে জিনিস হলো, একটা হলো নলেজ, আর একটা হলো রেগুলার ব্যায়াম এবং ইমোশনটা কন্ট্রোল, তার সাথে ওষুধ। এই 3টে নিয়ে আমাদের ফাইব্রোমায়ালজিয়ার চিকিৎসা করতে হবে সাধারণভাবে। তাতেও যদি কারো মনে হয় এর সাথেও আরও বিভিন্ন ট্রিগার পয়েন্ট বা টেন্ডার পয়েন্ট, মানে যেগুলো চাপলে ব্যথা অনুভূত হয়, সেরকম যদি থাকে, তখন সেক্ষেত্রে আমাদের ইন্টারভেনশনের একটা রুল আছে। ড্রাই নিডলিং করা যেতে পারে, সেই জায়গায় ট্রিগার পয়েন্ট ইনজেকশন দেওয়া যেতে পারে। এছাড়াও সেন্ট্রাল সেন্সিটাইজেশনটা করার জন্য কিছু ইন্ট্রাভেনাস পদ্ধতি আছে, যেখানে লিগনোকেন প্লাস বা মাইনাস কেটামিন দিয়ে তাদের ট্রিটমেন্ট করা যেতে পারে। সুতরাং ফাইব্রোমায়ালজিয়া বা যে ব্যথাটা সারা শরীরের ব্যথা, সেটা নিয়ে এত ভয়ের বা ঘাবড়ানোর কিছু নেই। এই অসুখের সাথে এই ট্রিটমেন্টও আছে। প্রথমে আমাদের দরকার ডায়াগনোসিসটা, যে ডায়াগনোসিসে এটাও আমাদের ভাবতে হবে যে ফাইব্রোমায়ালজিয়া ডায়াগনোসিস করতে গিয়ে অন্য কোনো অসুখ যাতে আমরা মিস না করি, তার জন্য আমরা অন্যান্য পরীক্ষা নিরীক্ষাগুলো করে নেব। কিন্তু তা সত্ত্বেও যদি ফাইব্রোমায়ালজিয়া ডায়াগনোসিস হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই, দুশ্চিন্তা করার কিছু নেই, এর খুব ভালো ওষুধ আছে। তার সাথে যদি জীবন ধারণের অন্যান্য প্রক্রিয়াগুলো, যেগুলো আমরা অ্যাডভাইস দিয়ে থাকি, সেগুলো ঠিক করে আপনারা মানেন, তাহলে নিশ্চয়ই ভালো থাকবে।